জাভাস্ক্রিপ্টে বলতেছে যে এটা হচ্ছে পুরো টেকনোলজি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য। এই আমরা তো এইচটিএমএল সিএসএস দিয়ে এতদিন কাজ করছি, তাই না? এখন আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব। বলছে ইট ফর্মস দ্য ব্যাকবোনস অফ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ইট অ্যালোস টু ক্রিয়েট ইন্টারাক্টিভ এলিমেন্টস অন দ্য ওয়েব পেজ, মেকিং ইট এসেনশিয়াল ফর মডার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। মূলত আমাদের যে কোনো ওয়েবসাইটে ভিজিটের সময় যে রান টাইম যে ইন্টারাকশনটা, এটা মূলত আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই করে থাকি। কারো কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আগে থেকে কাজ করছেন আপনারা? জি স্যার, করছি স্যার। হ্যাঁ, অনেকেই জি স্যার, আছেন। মোটামুটি করতে। মোটামুটি আমার পোলে দেখলাম 13 জনের মধ্যে 11 জনের বেশি ধারণা আছে ওয়েব ডিজাইন সম্পর্কে। তো তাদের জন্য ক্লাসটা খুব সহজ হবে। আর যাদের 2 জন বলছেন আপনাদের ধারণা নেই, তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা এইচটিএমএল এবং সিএসএস টা সম্পর্কে একটু নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করতে থাকেন। তাহলে হচ্ছে আপনার ক্লাসটা ধরতে একটু সুবিধা হবে। এবারে এটা ভার্সাটিলিটি। জাভাস্ক্রিপ্টের একটা বিশেষ সুবিধা হলো যে এটা কিন্তু আগে আমরা চিন্তা করতাম যে এটা দিয়ে শুধু হচ্ছে যে ফ্রন্ট এন্ডেই কাজ করা যায়, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্ট এখন আর শুধু ফ্রন্ট সাইডের জন্য না, সে এখন ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য চলে আসছে। সে যেমন আমার ফ্রন্ট সাইডে কাজ করতে পারে, সে এখন আবার কি ব্যাক এন্ডেও কাজ করতে পারে। যেমন সার্ভার সাইডের জন্য কি আছে, নোড জেএস। আমরা যারা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের জন্য যাব, তার জন্য জাভাস্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ। কেন খুবই গুরুত্বপূর্ণ? আপনারা খুব জানেন যে রিয়াক্ট, নোডজেস, এগুলো যারা শব্দ শুনছেন, রিয়াক্ট কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, মানে অসাম একটা লাইব্রেরি, যেটা দিয়ে খুব সহজেই ফ্রন্ট এন্ডের যে ইন্টারাকশনটা তৈরি করা যায় খুব অল্প করে। আমি আপনাদেরকে শেষের দিকে দেখাবো যে জাভাস্ক্রিপ্টের হয়তো এক পেজের কোড কিভাবে রিয়াক্ট দিয়ে মাত্র 8-10 লাইনে কমপ্লিট করে ফেলা যায়, এটা আমি আপনাদেরকে শেষের দিকে দেখাবো। তো জাভাস্ক্রিপ্ট এখন আর শুধু ফ্রন্ট এন্ড এর জন্য নয়, এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ড এর কাজও করা যায়। রিচ ইকোসিস্টেম। রিচ ইকোসিস্টেম বলতে এই জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, সেটাও অনেক। রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, এগুলো কি সব জাভাস্ক্রিপ্টের উপর বেস করে দাঁড়ানো। যার কারণে আমরা খুব কোনো কমপ্লেক্স টাইপের অ্যাপ, ওয়েব অ্যাপ্লিকেশন খুব সহজেই আমরা এই জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি গুলো আছে সেগুলো ব্যবহার করে তৈরি করতে পারি। যার কারণে আমাদের এই জাভাস্ক্রিপ্টের কিন্তু পপুলারিটি দিন দিন বাড়ছে। এখন বলতে পারেন যে সরাসরি সরাসরি জাভাস্ক্রিপ্ট, মানে যেটাকে বলছে কোর জাভাস্ক্রিপ্ট, এটা হয়তো আমরা অনেকেই একটা সার্টেন লেভেলের পরে আর ইউজ করবো না। কেন করবো না? আমরা তখন রিয়াক্টে চলে যাবো বা অ্যাঙ্গুলারে চলে যাব। কিন্তু এই যে বেসিকটা যদি আমি না জানি, তখন কিন্তু আমি আরো যে রিয়াক্টে যে মজা পাবো না, বা রিয়াক্টের সব লাইব্রেরি গুলো ধরতে পারবো না। তখন রিয়াক্ট কি করছে? রিয়াক্ট করছে যে জাভাস্ক্রিপ্টের যে বেসিক যে লাইব্রেরি গুলো ছিল, সেই জাভাস্ক্রিপ্টের যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলোকে সে আরেকটু সহজ করে দিছে আমার। তাহলে আমি যদি জাভাস্ক্রিপ্টের যে মেথড গুলো আছে, যদি ভালো বিল্ট ইন যে মেথড গুলো আছে, সেগুলো যদি আমি খুব ভালোভাবে না জানি, তাহলে আমি কিন্তু রিয়াক্ট যেটাকে ওইভাবে নিতে পারবো না। এই জন্য আমার জাভাস্ক্রিপ্টটা যত বেশি ভালো করে জেনে যাবো, আমি রিয়াক্ট বা অ্যাঙ্গুলার বা ভিউ এই জায়গাগুলোতে আমার কাজ করা ততটাই সহজ হবে। ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। এই ক্রস প্ল্যাটফর্ম সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? আচ্ছা, আপনারা সবাই কি জয়েন হয়ে যার যার মতো কাজে ব্যস্ত আছেন নাকি? না, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্রস প্ল্যাটফর্ম সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? আমি নতুন। ক্রস প্ল্যাটফর্ম সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? না স্যার, এই বিষয়ে কোনো ধারণা নাই।
এখানে যা লেখা আছে তা দেখে কি বোঝা যায়, কি লেখা আছে? স্যার এটি অ্যাপ ডেভেলপার সম্পর্কে বলতেছি স্যার। মোবাইল অ্যাপ ডেভেলপার, অ্যাপ তৈরি করার জন্য React ক্রস প্ল্যাটফর্মে বলতেছে আপনারা নিশ্চয়ই যদি কেউ অ্যাপেল আইফোন ব্যবহার করে থাকেন, আইফোনের যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করে থাকি সেটা কি হুবহু আমরা স্যামসাং এ ব্যবহার করতে পারি? স্যার। হুবহু ব্যবহার করতে পারি? আইফোনের অপারেটিং সিস্টেম আর স্যামসাং এর অপারেটিং সিস্টেম আলাদা না? জি স্যার। আলাদা। আবার সঠিক আমরা স্যার। আমরা অ্যাজ ইউজুয়াল যেটাকে উইন্ডোজ পিসি বলি, উইন্ডোজ পিসির যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ, এটা কি অ্যাপেলের যে কম্পিউটার গুলো আছে ম্যাক, এই ম্যাকের অপারেটিং সিস্টেম কি এক? না স্যার। এক না। আমরা উইন্ডোজে ব্যবহার করি মাইক্রোসফট অফিস, ম্যাকে ম্যাকে কি মাইক্রোসফট অফিসের এই ভার্সনটা ইউজ করা যায়? না জানি তার কিন্তু না স্যার। আলাদা ভার্সন আছে তার জন্য। ঠিক আছে। ক্রস প্ল্যাটফর্ম হলো যে এই যে ম্যাক অপারেটিং সিস্টেম শুধুমাত্র ম্যাক কম্পিউটারে চলে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম মাত্র উইন্ডোজ কম্পিউটারে চলে, তাই তো? এখন ধরেন আমি কষ্ট মষ্ট করে একটা অ্যাপস ডেভেলপ করলাম বা একটা ওয়েব পেজ ডিজাইন করলাম, যেটা হলো আমার উইন্ডোজ পিসিতে ভালো রান করে, বাট ম্যাক পিসিতে সেটা ভালো রান করে না। বা যদি কোনো অ্যাপের কথা বলি, যে আমার স্যামসাং মোবাইলে যে অ্যাপ, আমি একটা অ্যাপস তৈরি করলাম যেটা স্যামসাং এ চলে বাট আইফোনে চলে না, তাহলে কি আমার সব ইউজার ওই আমার অ্যাপসটা ব্যবহার করতে পারবে? স্যার। পারবে না। তার কারণ আমার ফোন অ্যাপসটা যদি শুধুমাত্র উইন্ডোজে চলে বা স্যামসাং এ চলে বাট সেটা যদি আইফোনে না চলে, তাহলে আমার সব ইউজার তো আমার অ্যাপসটা ইউজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে যদি বিষয়টা এরকম হতো যে না, অ্যাপসটা আসলে উইন্ডোজেও চলবে আবার ম্যাকেও চলবে, তাহলে সেটা ভালো হতো না? বা উইন্ডোজ আমার স্যামসাং এও চলবে আবার আমার আইফোনেও চলবে, সেটা ভালো হতো না? খুব উপকারী হয় স্যার, তাহলে একটা প্রোগ্রাম পরে সাপোর্ট করে। তো এই অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা তো জাভা দিয়ে অ্যাপস ডেভেলপমেন্ট করা যায়, তারপরে ডট নেট দিয়ে অ্যাপস ডেভেলপমেন্ট করা যায়, তাই না? তো বলছে স্যার জাভাস্ক্রিপ্ট দিয়েও আমরা কি অ্যাপস ডেভেলপ করতে পারি, এবং এই অ্যাপসটা আমার কি হবে, ক্রস প্ল্যাটফর্ম হবে, মানে এটা অ্যান্ড্রয়েডেও চলবে আবার আইওএস যেটা আইফোনের যে অপারেটিং সিস্টেম যেটা সেটাতেও চলবে। আর এই অ্যাপস ডেভেলপমেন্টের জন্য আমার যে লাইব্রেরিটা ইউজ করতে হবে সেটা কি রিয়াক্ট নেটিভ। ঠিক আছে। তাহলে জাভাস্ক্রিপ্ট শিখলে যে আমরা শুধু ওয়েব ডেভেলপ করবো বিষয়টা এরকম না, জাভাস্ক্রিপ্টের বেসিকটা যখন আমাদের দাঁড় হয়ে যাবে তখন আমরা রিয়াক্ট নেটিভ শিখলে আমরা কি অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবো। এবং সেই রিয়াক্ট নেটিভ দিয়ে যে অ্যাপস ডেভেলপ করা হয় সেগুলো কি আমার কি ক্রস প্ল্যাটফর্ম, মানে আমার এটা ভাবতে হবে না যে অ্যাপসটা আইফোনে চলবে অ্যান্ড্রয়েড ফোনে চলবে না, বিষয়টা এরকম না, আমার এটা কি দুইটা সাইটেই চলবে। ইন্টারাক্টিভিটি জাভাস্ক্রিপ্টের সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে এইখানে, যে আমার যখন আমি একটা ওয়েবসাইট রান করি বা আমি যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি, তখন যে ডাইনামিক যে ইন্টারাকশনটা ওয়েবসাইটে তৈরি করা হয় বা থাকে, সেটা মূলত আমরা কি জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করে থাকি। যেমন রিয়েল টাইম কোনো আপডেট যদি থাকে বা রিয়েল টাইম কোনো অ্যানিমেশন যদি থাকে, এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করে থাকি, যেটা ইউজার ইন্টারাকশনটা অনেক বেশি গুণে কি করে, বাড়ায় দেয়। যেমন আমি আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস একটু শেয়ার করি। আহ, যেমন এখানে
এখানে অনেক ওয়েবসাইটে এরকম দেখা যায় না যে একটা বাটন থাকে ডার্ক থিম, তারপরে লাইট থিম, দেখা যায় না? এখন অনেক ওয়েবসাইটে কিন্তু এটা এখন আছে, তাই না? জি 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 স্যার। আছে। যে জি ডার্ক স্যার, থিমে ক্লিক দেখছি করলে সব ইউটিউবে। সব টেক্সট গুলো আপনার হোয়াইট হয়ে যায়, আর ব্যাকগ্রাউন্ড গুলো ব্ল্যাক হয়ে যায়। আর লাইট থিমে ক্লিক করলে কি হয়, তার উল্টোটা হয়ে যায়। তাহলে কি হবে, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এরকম যে রান টাইম ইন্টারাকশন গুলো আমি তৈরি করতে পারবো। আহ, আমি একটু আমার এখানে কিছু এক্সাম্পল আছে, আমি একটু সেখানে নিয়ে যাবো। পরে আসো, চলে যাবে এখন তুমি। আমার উইন্ডোটা কি দেখা যাচ্ছে? আমি এখানে দুটো ফাইল ওপেন করছি, এটা কি দেখা যাচ্ছে? তাই। আমার ফাইল দুটো কি দেখা যাচ্ছে এখানে? ফাইল দেখতে পাচ্ছি না। এই যে শো পাসওয়ার্ড, এটা দেখা যায়। তারপরে একটা এইচটিএমএল ফর্ম ওপেন করছি, দেখা যাচ্ছে এটা? জি হ্যাঁ, স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে। সম্ভবত শুধু HTML করা আছে স্যার। রেজিস্ট্রেশন ফর্ম লেখা, তাই না? জি জি আচ্ছা, আমরা যে বলছিলাম যে জাভাস্ক্রিপ্টে আমার একটা ইন্টারঅ্যাক্টিভিটি, রিয়েল টাইম আপডেটস, তারপরে ডাইনামিক কোনো কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আমার জাভাস্ক্রিপ্ট, তাই না? আচ্ছা, এই যে এখানে দেখেন আমরা এরকম করি না, যেখানে আমি একটা পাসওয়ার্ড টাইপ করি ধরেন, এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করে আমরা পাসওয়ার্ডটা দেখতে পাই, তাই না? জি জি আবার ক্লিক করলে চলে গেল, ক্লিক হাইড করলে হয়ে কি যায়। পাসওয়ার্ডটা দেখা গেল। এই যে এইটা কিন্তু কি হচ্ছে, রিয়েল টাইম হচ্ছে, ডাইনামিক্যালি হচ্ছে। আমার যখন ওয়েবসাইটটা লাইভে আসে তখন কিন্তু এই পরিবর্তনটা হচ্ছে। তো এই পরিবর্তনগুলো করার জন্য আমার কি লাগে, জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয়, তাই না? জাভাস্ক্রিপ্ট স্যার। আচ্ছা, আবার এইচটিএমএল ফর্মে আসি। দেখেন এখানে আমার যে ফর্ম গুলো আছে, আমি এখানে মেল ফিমেল, এরপরে আদার্স এ দিলে আদার্স হবে। ইন্টারিয়র ফেভারিট কালার, এখানে কি আছে, ব্ল্যাক হোয়াইট ইয়েলো। এখন এর বাইরে যদি কারো হয় তাহলে কি সে দিবে না কোনো ইনপুট? স্যার দিবে স্যার। এই যে তখন সে আদারে ক্লিক করার সাথে কিন্তু তার এখানে কি একটা ইনপুট বক্স চলে বক্স আসলো, চলে তার আসছে। তার এই কালারের নামটা লেখার জন্য। আমরা যখন বিভিন্ন ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় আদার্স দিয়ে তারপরে লিখে দেই না? জি স্যার। তো এই যে ডাইনামিক্যালি একটা ফিল্ড তৈরি হচ্ছে না? জি জি এইটা আমি যদি এখন যদি এইটা কোডে একটু দেখতে যাই, ভিউ পেজ সোর্স, এখানে যদি আমি ফর্মটা দেখি, এই যে আদার, এরপরে এখানে কি কোনো ফিল্ড আছে, ওই যে ইনপুট দেওয়ার মতো কোনো ফিল্ড এখানে আছে? যারা এস্টিমেট সম্পর্কে জানেন, এখানে আছে কি কোনো ইনপুট ফিল্ড? স্যার কোন বিষয় বুঝতে পারি না স্যার। ইনপুট ফিল্ড স্যার নিচে তো একটা আছে, আচ্ছা, সাবমিট। এই যে দেখেন, এটা হলো ইন্টারিয়র অ্যাড্রেস, এটা টেক্সট টেক্সট এরিয়া। হ্যাঁ, আমি এটা জি একটু স্যার। জি রিলোড জি দিই। এই যে ফর্মটা, তাই তো? এইটা সবকিছু জি স্বাভাবিক আছে। একজন এখানে বলছে ইন্টারিয়র ফেভারিট কালার, তোমার পছন্দের রংটা এখানে ইনপুট দিতে বলছে। তো আমি যখন এখানে আদার থেকে আহ, এখানে যতগুলো কালার ডিফল্ট দেওয়া আছে কোনোটাই আমার পছন্দ না, তাই না? আহ, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে এই আদার দেওয়ার সাথে আদার দিব, সাথে এখানে কি হবে, আদার্স ইনপুট কালার বক্স চাইবেন, তৈরি হবে, এবং এখানে আমি কি আমার পছন্দের ফিল্ডটা লিখে দিতে পারবো, তাই না? কালার দিব। আচ্ছা,
জি জি স্যার। এখন আমি এটার রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স, এই যে আমার সিলেক্ট এরিয়াটা, এই যে ব্ল্যাক হোয়াইট ইয়েলো আদার, আচ্ছা আদারের পরে কি এখানে কোনো ইনপুট ফিল্ড আছে যেখানে আমি না স্যার। কালার না কালার স্যার, ইনপুট এখানে দেবো? কোনো নাই। নাই। কিন্তু এটা কোথায় না আছে? স্যার, এই যে এখানে তৈরি করা হয়েছে, এই যে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন কল করে স্ক্রিপ্ট লেখা এই যে হয়েছে এইখানে ফাংশন। কিন্তু আমার ইনপুটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, যে যখন আমার কেউ, যখন আমার কেউ কি করবে, যখন আমার কেউ এখানে আদারে ক্লিক করবে, সাথে সাথে এখানে তার জন্য একটা কি ইনপুট ফিল্ড ডাইনামিক্যালি জেনারেট হয়েছে। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলুন। স্যার এই ক্ষেত্রে কি এইচটিএমএল এ কোনো আপনার ওই ইনপুট ফিল্ড কিছু তৈরি হবে না নাকি, না তৈরি হয় না স্যার? বুঝিনি এই কথা। মানে এইচটিএমএল এ যে আমরা এইচটিএমএল টা লিখছি যে আদার্স এর পরে হ্যাঁ অন্য কোনো এইচটিএমএল মানে ওই ট্যাগ তৈরি হয় না, সেক্ষেত্রে জাভার থেকে তৈরি হয় এটা? হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি তৈরি করলাম। দেখেন আমি রিলোড করি, চলে গেছে, চলে গেছে না? জি স্যার। এখানে ক্লিক করার সাথে আবার কি, জি স্যার। যখন আদার সিলেক্ট করবো সাথে সাথে আবার এখানে কি হবে, এটা তৈরি একটা হচ্ছে। বক্স তৈরি হবে। চলে যাবে, ইনপুট বক্স তৈরি হবে। স্যার তাহলে বুঝতে পারছি। আমাদের এইরকম এই রিয়েল টাইম কাজগুলো বা ডাইনামিক্যালি আপডেটের মতো বিষয়গুলো আমার কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। তাহলে কেন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো, বিষয়টা কি পরিষ্কার এখন? মানে এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্ট আমাকে ঢুকাইতে হবে কেন ঢুকাবো? ডাইনামিক করার জন্য, ডাটাকে ডাইনামিক করার জন্য। আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে ডাইনামিক করার জন্য বা ডাইনামিক্যালি এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা ইউজারের সাথে রিয়েল টাইম ইন্টারাকশনের জন্য আমার কি জাভাস্ক্রিপ্ট জানা প্রয়োজন, বা আমার ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট যুক্ত করা প্রয়োজন। তাহলে এখন আসলে জাভাস্ক্রিপ্ট এর ওয়েবসাইট চিন্তাও করা যায় না। জি স্যার। ঠিক আছে, আপনারা অনেক ওয়েবসাইট দেখবেন যেখানে এই ওয়েবসাইটের কন্টেন্ট কপি করা যায় না, এরকম ওয়েবসাইট কি দেখছেন? জি স্যার। জি স্যার, অনেক। অনেক দেখছেন না? ওই ওয়েবসাইট জি জি জি, গুলোতে, অনেক। ওই ওয়েবসাইট গুলোতে জাস্ট জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন কল করা থাকে, যে উইন্ডোটা যখন লোড হবে তখন এটা রাইট ক্লিক বা মাউস ড্র্যাগ অফ থাকবে। ঠিক আছে, যার জি কারণে স্যার, আমরা ওই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কি করতে পারি না, সিলেক্টও করতে পারি না, রাইট ক্লিকও করতে পারি না, কপি করা যায় না, টেক্সট কপিও গুলো করা কপি যায় না। করা যায় না। ঠিক আছে, এটা তো আমরা সচরাচর অনেক জায়গায় দেখে থাকি, তাই না? জি স্যার, অনেক সময় আই চিহ্ন থাকে স্যার। হ্যাঁ আই চিহ্ন দেওয়া থাকে, আই চিহ্নের উপরে ক্লিক করলে স্যার দেখা যায়, আবার হ্যাঁ হ্যাঁ, হাইড হয়ে আইসি যায়। নেটওয়ার্ক। আমার এখন কার পেজটা দেখা যাচ্ছে না? জি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখা যায় স্যার। এটা একটা পাসওয়ার্ড জেনারেটর। আমরা বিভিন্ন সময় আমাদের পাসওয়ার্ড জেনারেট করার প্রয়োজন হয়, আমরা চাই যে একটা কমপ্লেক্স পাসওয়ার্ড তৈরি করি, কিন্তু নিজেদের মাথায় হয়তো আসতে চায় না, তাই না? খুব সহজে দেখেন, এখানে একটা বার আছে, এই বারেরটা এদিকে নিলে হচ্ছে কত লেন্থের, সর্বোচ্চ 50 আর মিনিমাম 5 ক্যারেক্টারের হবে। হ্যাঁ, যদি আমি এইটা ক্লিক করি তাহলে পুরোটাই হচ্ছে কি ক্যাপিটাল লেটারের হবে। এইটা যদি ক্লিক করি এখানে ক্যাপিটাল এবং স্মল দুটো মিলেই হবে। এটাতে যদি ক্লিক করি স্মল লেটার দুটোই হবে। তাহলে আমার ক্যাপিটাল স্মল প্লাস স্পেশাল ক্যারেক্টার সবকিছু মিলাই হবে। যদি এটাতে ক্লিক করি ক্যাপিটাল স্মল স্পেশাল সব সাথে ডিজিটও মিলায়, মানে হিউজ কমপ্লেক্স একটা পাসওয়ার্ড আমি কি করতে পারি, জেনারেট করতে হবে। জেনারেট করতে পারি। এই কাজগুলো কিন্তু আমার কি কি দিয়ে করা করা জাভাস্ক্রিপ্ট স্যার। জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। আপনারা বিটিসিএল এর মাধ্যমে আবেদন করছেন, টেলিটকের মাধ্যমে আবেদন করছেন না? জি জি, জি স্যার। ওইখানে দেখবেন পাস কোড রেজিস্ট্রেশন সব ক্যাপিটাল আর ডিজিট। মানে প্রথমটা সিলেক্ট করা আছে। ঠিক আছে, বিষয়টা বুঝিনি, আবার একটু বলবেন? আমরা অনেক সময় কমপ্লেক্স পাসওয়ার্ড তৈরি করার প্রয়োজন হয় বিভিন্ন সময়। হ্যাঁ, আবার আপনারা যারা টেলিটকের মাধ্যমে যখন বিভিন্ন ফর্মে আমরা আবেদন করি না,
তখন দেখবেন ওদের রেজিস্ট্রেশন নাম্বার তারপরে ওদের দেওয়া পাসওয়ার্ড গুলো কিন্তু ক্যাপিটাল লেটার আর ডিজিট মিলায় থাকে। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ অবশ্যই থাকে। ঠিক আছে? তো ওই কাজগুলো কিন্তু এই যে এরকম ভাবে করা যায় যে আমি দুটো টিক দিলাম যে আমার যে পাসওয়ার্ডটা জেনারেট হবে এখানে শুধু ক্যাপিটাল ক্যাপিটাল লেটার এবং ক্যারেক্টার থাকবে আর ডিজিট ডিজিট থাকবে। থাকবে। এখন এটা ডিজিট থাকবে। কত ডিজিটের হবে? 7, 8, 10 না? টোটালি আমি কত টোটাল ডিজিটের সবগুলো একটা কত ডিজিটের পাসওয়ার্ড হবে? চাচ্ছি। জি। তো এই কাজগুলো কিন্তু ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায় আর কি। ঠিক আছে? তো আমরা জাভাস্ক্রিপ্ট কেন শিখবো, উদ্দেশ্যটা তো আমাদের পরিষ্কার, তাই না? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট, শুধু ওয়েব ডেভেলপমেন্ট না, ওয়েব ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট। আদার্স। হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে এখন আধুনিক যে লাইব্রেরি গুলো আছে, রিয়াক্ট, নোডজেস, হ্যাঁ, তারপরে রিয়াক্ট জি নেটিভ, জি অ্যাঙ্গুলার, ভিউ, এগুলোতে যদি আমরা যেতে চাই তাহলে আগে আমার কি জাভাস্ক্রিপ্টের বেসটা আমি কি ক্লিয়ার করে নিয়ে যাবো, তাহলে আমি ওইখানে যে জি জি দৌড়াই দৌড়াই শিখতে পারবো। জি জি ঠিক আছে? আবার যদি আমরা একটু জব মার্কেট ঘুরে আসি, যে জাভাস্ক্রিপ্ট জব ইন বাংলাদেশ, এখানে যদি আমরা আসি, অনেক অনেক কি আছে, এখানে জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, অনেক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে 379টা জাভাস্ক্রিপ্ট জব এখানে দেখাচ্ছে, কিন্তু আসলে এই জবের মধ্যে যে সবই জাভাস্ক্রিপ্ট তা কিন্তু না। এই যেমন এখানে কি চাইছে, সরাসরি এখানে জাভাস্ক্রিপ্ট চাইছে, তাই না? আবার এইখানে কি চাইছে, রিয়াক্ট জেস। রিয়াক্ট জেএস। এখানে যখনই আমি জাভাস্ক্রিপ্ট, এই যে এখানে রিয়াক্ট বা নেক্সট জেএস চাইছে, তাই না? জি এখানে আমরা যখন কোনো জব সার্চ দিই জাভাস্ক্রিপ্ট লিখে, শুধু যে জাভাস্ক্রিপ্ট না, জাভাস্ক্রিপ্ট রিলেটেড যেগুলো আছে, হ্যাঁ, নোড জেএস, রিয়াক্ট জেএস, জি জি সবই চলে আসে। এখানে আপওয়ার্কে যদি আমরা দেখি যে এখানে অনেকেরই প্রোফাইল আছে যে যারা কি এই যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছে, তাই না? জি জাভাস্ক্রিপ্ট, সে আবার অনেক কিছু জানে, পাইথন, জাভা টাভা অনেক কিছু জানে। আহ, এই যে একজন দেখেন, যা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট, এবং সেও কিন্তু কয়টা কাজ কমপ্লিট করছে, 77টা। 77টা কাজ সেও কিন্তু কমপ্লিট করছে, তাই না? মূল কথা হলো যে আমরা যাই শিখি আসলে আমাদের ভালো করে শিখতে হবে। এই যে এরা একটা মাত্র স্কিল এদের দেখা যাচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাই না? জাভাস্ক্রিপ্ট, বাট তারপরেও কিন্তু কত কাজ করছে এরা, তাই না? তারপরেও এরা কিন্তু অনেকগুলো কাজ করছে। আমরা যদি এইখানে এই আউটসোর্সিং এর এই জায়গাতেও আসতে চাই, তবুও আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ভালো একটা প্ল্যাটফর্ম আমরা পাবো। তবে মনে রাখতে হবে যে আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে আমরা এখন যে সমস্যাটা বেশি ফেস করি সেটা হলো যে সবাই একটা কোর্সে, মানে কোর্স করেই মনে করে যে, মানে ওই যে ফ্রিল্যান্সিং জিনিসটাকে এখন এমন ভাবে উপস্থাপন করছে মানুষ যে এটা মনে হয় যে, মানে কি বলবো, ওই যে টাকা বাতাসে উড়ার মতো একটা অবস্থা। আমি মনে হয় ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুললেই মনে হয় টাকা বাতাসের সাথে ভেসে আসবে, আমি বসে বসে ধরবো। হ্যাঁ, তো আমাদের ট্রেনিং প্রতিষ্ঠানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে অনেকেই চিন্তা করে যে আমি যদি বুঝি কোর্স একটা করলেই আমি হয়ে গেলাম ফ্রিল্যান্সার। কিন্তু একজন ফ্রিল্যান্সারের পিছনে যে তার কত রাত জাগা, তার কত স্কিল ডেভেলপ করার যে বিষয়গুলো থাকে, আমাদের বিভিন্ন মিডিয়া যখন এই ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলে তারা এই বিষয়গুলো টোটালি স্কিপ করে দেয়। তারা শুধু ওই যে যারা 2-4 জন খুব ভালো করছে তাদের ভালো বিষয়গুলো দেখায়, কিন্তু এই ভালো হওয়ার আগে তার যে 5-7 বছরের পরিশ্রম, তার যে 3-4টা স্কিলে ইন্টারন্যাশনাল লেভেলের স্কিল যে তার আছে, এগুলো আর তারা আসলে ওইভাবে হাইলাইট করে না। যার কারণে আহ, প্রশিক্ষণার্থী মোটামুটি ধুরমুর করে এসে তারা আগে চায় যে এটা শিখলেই কি হয়ে যাবে, এটা শিখলেই কি হয়ে যাবে। আপনাদের কি মনে হয় আমরা যখন সেই হাই স্কুল, ইন্টার, অনার্স
মাস্টার্স শেষ করে তারপরে আবার চাকরির জন্য 2 বছর বছর পড়ালেখা করে তারপরে একটা চাকরি পায়, এরকম না বিষয়টা? জি। কিন্তু তাহলে ফ্রিল্যান্সিংটা কি এতই সহজ? ফ্রিল্যান্সিং এটা আপনার গ্লোবাল একটা জব মার্কেট। গ্লোবাল জব মার্কেট মানে কি এখানে শুধুই কাজ পাওয়া যায়, কাজ পাওয়া যায়, কাজ করার লোক, এখানে কাজ দেওয়ার লোক যেমন অনেক, কাজ করার লোকও কি কিরকম? অনেক। অনেক, তাই না? মানে এখানে কিন্তু আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করেন, যে বাংলাদেশে যদি একটা সফটওয়্যার ফার্মে আপনি ইন্টারভিউ দিতে চান, তাহলে প্রতিযোগিতা করতে হবে কাদের সাথে? বাংলাদেশের লোকদের শুধুমাত্র সাথে। বাংলাদেশে যারা আছে বা বাংলাদেশ থেকে যারা পড়ালেখা করছে তাদের সাথে, বাংলা ভাষাভাষী যারা তাদের সাথে, বিষয়টা এরকম না? জি। কিন্তু আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে ধরেন আপনার দুবাইয়ের একজন আহ বায়ারের সাথে যদি আপনি কাজ করতে যান, তাহলে সেখানে কি আহ প্রতিযোগী কি শুধু বাংলাদেশি, শুধু দুবাইয়ের? পুরা সারা ওয়ার্ল্ড। বিশ্বের প্রতিযোগিতা আছে, প্রতিযোগী আছে না? এখানে আপনার জি। ল্যাঙ্গুয়েজের একটা বিষয় থাকে, আপনার এখানে স্কিলের একটা বিষয় থাকে, তাই না? তো আমি ওই লেভেলের স্কিল যখন অর্জন জি। করব, তখনই মূলত আমি কি ওইসব মানে ইন্টারন্যাশনাল যে মার্কেট গুলো আছে সেগুলোতে কাজ করার জন্য ট্রাই করলে আমার যেটা যে মানও বাঁচবে, আয়ও হবে, তাই না? জি। জি। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা শুরু থেকে একটু মনোযোগ দিয়ে সবগুলো বিষয় ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। এখানে যদি এরকম হয় যে আপনি কোনো বিষয়ে স্কিপ করে যাচ্ছেন, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো যে দেখেন এখন কিন্তু শুধু জাভাস্ক্রিপ্ট জেনে কেউ আপনাকে চাকরি দেবে না। জাভাস্ক্রিপ্টের সাথে আপনার জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যেমন রিয়াক্ট, যেমন এইটাতেই যদি একটু দেখেন, বলছে টাইপ স্ক্রিপ্ট, রিয়াক্ট, নোডজেস, এডব্লিউএস, অনেক কিছু চাইছে না সে? জি। জি। তো আমি যখন এই যে টাইপ স্ক্রিপ্টে যাব, আমি যখন রিয়াক্টে যাব, টাইপ স্ক্রিপ্ট আসলে কি একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি। জাভা স্ক্রিপ্টে যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন আমি কোন ভেরিয়েবলে বা কোন পাত্রে দুধ রাখতেছি, আমি কোন পাত্রে আমি চাইল্ড রাখতেছি, এটা বলতে হয় না। ও চাইল্ড রাখলে ধরে নেয় যে এই পাত্রে চাইল্ড রাখতে হবে, দুধ রাখলে ধরে নেয় এই পাত্রে দুধ রাখতে হবে। মানে আমি যেটা ডাটা টাইপের কথা বলতেছি, আমি যখন ভগ্নাংশযুক্ত সংখ্যা কারোর ভিতরে রাখি, ও ধরে নেয় যে এখানে ভগ্নাংশ থাকবে। আমি যখন পূর্ণ সংখ্যা কারোর ভিতরে রাখি, ও ধরে নেয় পূর্ণ সংখ্যা থাকবে। কিন্তু কখনো কখনো আমার প্রয়োজন হয় যে না, আমি রেস্ট্রিক্ট করে দিব, যে এখানে কেউ, এখানে শুধু পূর্ণ সংখ্যাই রাখতে পারবে, এখানে শুধু ভগ্নাংশই রাখা যাবে, বা এই অপারেশনের ক্ষেত্রে শুধুমাত্র ভগ্নাংশই ব্যবহার করা যাবে, এই অপারেশনের ক্ষেত্রে শুধুমাত্র পূর্ণ সংখ্যায় ব্যবহার করা যাবে। এরকম যদি রেস্ট্রিক্ট আমি করে দিতে চাই, তো সেই কথাটাই বলতেছিল টাইপ স্ক্রিপ্টে। টাইপ স্ক্রিপ্ট টোটালি হচ্ছে জাভা স্ক্রিপ্টের সাথে টাইপটা যুক্ত করে। তো আপনি যদি জাভা স্ক্রিপ্ট না জানেন, টাইপ স্ক্রিপ্ট কিন্তু আপনার বৃথা, বা টাইপ স্ক্রিপ্ট শেখার চেষ্টা করাটা কিন্তু আপনার বৃথা। সিমিলারলি রিয়াক্ট, নোডজেস একই কথা, আর এডব্লিউএস তো ভিন্ন জিনিস। তো এই জন্য আমরা জাভা স্ক্রিপ্টের সব খুঁটিনাটি জিনিসগুলো জেনে যাব, যাতে আমাদের নেক্সট জাভা, রিয়াক্ট, নেটিভ এটা হলো বা বেস। টাইপ স্ক্রিপ্ট যাই আসুক, আমাদের কাছে কোনো বাধা না হয়। ক্লিয়ার বিষয়টা? জি। জি। বেস শক্ত করতে হবে। হ্যাঁ, বেস শক্ত করবে, বেসটা আমার স্ট্রং করে যেতে হবে। আর এই আধুনিক লাইব্রেরি গুলোর জাভা স্ক্রিপ্ট হচ্ছে আমার বেস। ঠিক আছে? তাহলে তো আমাদেরকে হিউজ লাইব্রেরি সম্পর্কে ধারণা নিতে হবে। পরে আপনি এখনই লাইব্রেরি সম্পর্কে ধারণা নেওয়াটা আপনার জন্য মানে অকাল পক্ষের মতো একটা বিষয় হবে। ওয়ান পাস করে টুতে ভর্তি হতে হবে। হ্যাঁ, আপনি আগে জাভা স্ক্রিপ্টটা ভালো করে শেখেন, তখন লাইব্রেরিটা আপনার কাছে হাতের মোয়া মনে হবে। এরপর বলছে কমিউনিটি অ্যান্ড রিসোর্স। জাভা স্ক্রিপ্ট শেখার জন্য অনলাইনে হিউজ রিসোর্স আছে। ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট শেখার জন্য অনলাইনে আমার হিউজ রিসোর্স আছে, এগুলোর সহযোগিতায় আমি চাইলে কি নিজে নিজেও বসে বসে, অনলাইনে বসে বসে জাভাস্ক্রিপ্ট শিখে ফেলতে পারি। এবং আমরাও আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট যে শিখাবো, আমরাও কোনো না কোনো অনলাইন প্ল্যাটফর্মের হেল্প নিয়েই আমরা এটা শেখাবো। এখন কথা হলো যে আমিও একটা অনলাইন প্ল্যাটফর্ম ধরে ধরে আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখাবো, আবার আপনিও একটা অনলাইন প্ল্যাটফর্ম ধরে ধরে নিজে থেকে জাভাস্ক্রিপ্ট শিখে ফেলতে পারেন। তাহলে কোর্সে ভর্তি হওয়াটা কেন দরকার? এটাই তো। কোন প্ল্যাটফর্মটা ভালো শেখার জন্য, জাভাস্ক্রিপ্ট শেখার জন্য? আর কিছু? না, আমি বলতেছিলাম যে কোন অ্যাডভান্স লেভেলের অনেক কিছু
কিছু জানার জন্য হয়তো দেখা যাচ্ছে, বা এই, একটা তো সরাসরি শিক্ষার মাধ্যমে কোয়েশ্চেন করা যাবে, ভুল ত্রুটি হলে সলভিং করা যাবে, যেটা তো অনলাইনে হয়তো অনেক সময় ভিডিও দেখলাম শেষ, সলভিং করতে পারলাম না। আমরা আমার একজন কলিগ সেদিনকে কিছু একটা কোনো মানে একটা অনলাইন প্ল্যাটফর্মে, আমরাও তো প্রতিনিয়ত বিভিন্ন কোর্স করি বুঝছেন, তো একটা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে, তো ওরা জিজ্ঞেস করেছিল আপনারা আহ, ইয়ে যেহেতু আমরা চাকরি করি আমাদের রেকর্ড ভিডিওটা হইলে আমাদের সুবিধা। তো বলছে আমরা রেকর্ড কোনো ভিডিও দেই না। কেন? ইউটিউবে বলছে যে আমরা যে লেকচার দিই এই লেকচার ইউটিউবে অনেক আছে। হ্যাঁ, তো আপনি যদি রেকর্ড ভিডিও দরকার হয় ওখান থেকে দেখে নিন, বাট আমরা চাই যে রিয়েল টাইমে আমাদের সাথে থেকে সে কাজ করবে, যাতে তার একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হয়ে যায়, এবং তার ভুল ত্রুটি হইলে আমরা তৎক্ষণাৎ সেটা দেখাই দিতে পারি। আর একটা অন্যতম বিষয় হলো যে ওই একজন বললেন যে কোন প্ল্যাটফর্মটা ভালো। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন ইউটিউবে কোনো লেকচার সার্চ দিই দেখা যায় যে আমরা আহ, আহ, হয়তো 40 মিনিটের একটা ভিডিও দেখে ফেলছি, একটা কন্টেন্টের ইয়ে আমার বেসিকটা আমার ক্লিয়ার হয়নি, বাট ওই কন্টেন্টটা 5 মিনিটে একজন খুব সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছে। জি এরকম জি হয় না ভাই, অনেক সময়? হ্যাঁ, এটা গেলে একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে হ্যাঁ হ্যাঁ। আহ, মনোযোগ ধরে রাখা। আমরা যখন অনলাইনে টিউটোরিয়াল দেখে শিখতে চাই তখন আমাদের বড় সমস্যা হলো যে আমাদের মনোযোগ থাকে না। আমরা এই যে এখন সারা দেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, তো দেখা গেল আমরা ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখতেছি, পাশে একটা ওই আন্দোলনের ছবি ভিডিও চলে আসছে, তো আমরা ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের 1.5 ঘন্টা শেষ। সঠিক স্যার। আমাদের টাইমকে হেফাজত করতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা এরপর আরেকটা বিষয় হলো মনোযোগ, যে এখানে 20 দিন আপনি যদি মনোযোগ দিয়ে লেগে থাকেন যে হ্যাঁ আপনার কিন্তু একটা বেশ দাঁড় হবে। আর যদি আপনি 20 দিন কোন একটা টিউটোরিয়াল সাইট থেকে ফলো করেন তবুও আপনার বেশ দাঁড় হবে, কিন্তু অসুবিধাটা হলো যে আপনি তখন না, বিশ এটা দিন তো মনোযোগ ধরে রাখতে পারবেন না। না, 20 দিনে আপ- আমি যেটা দেখবো সেটা তো অনেক সাগরের মধ্যে থাকে, আর আপনারা তো সাগরটাকে একটা বাটির মধ্যে নিয়ে আসছেন, আপনাদের যে ট্রেনিং এ যেটা দেখাইতেছেন। আমরা যেটা করি সেটা হচ্ছে ইউটিউবে অনেক বা অন্যান্য ভিডিও গুলো যারা যেগুলো ডাউনলোড করে রেখে দিই, মানে হুম আমি হুম, দেখবো, হ্যাঁ, কিন্তু ওই যে হ্যাঁ দেখবো দেখবো করে আর পরে আর দেখা হলো না, কিন্তু স্টোরেজ ডিভাইস আস্তে আস্তে ভারী হইতেছে, হ্যাঁ, অনেক স্টোরেজ কিছু ডিভাইস শিখবো, অনেক কিছু আস্তে আস্তে ডাউনলোড ভালো। করি। আমারও মোটামুটি হ্যাঁ, তারপর একটা হার্ড ডিস্কে দেখলাম যে তারপরেও একটা ড্রাইভে দেখলাম লাল হয়ে গেছে, সে আর নিতে পারতেছে না সব দিয়ে টিউটোরিয়াল চালিয়ে। যায়, হয় না। তারপরেও ভিডিও দেখলে তো আর বোঝা যাচ্ছে না কোনটার পরে কোনটা আসবে, কিন্তু আপনারা তো সেটা সিকুয়েন্সিয়ালি দেখাইবেন যে এটার পরে এটা আমরা তো হলে শিখতে সেটা পারবো, সহজ হবে। শিখতে পারবো, আমরা আচ্ছা, কোশ্চেন করতে আমরা পারবো, এখন আমাদের এখানে সলভ। আমি আপনাদের যখন জাভা, আমি শুরু থেকেই জাভাস্ক্রিপ্ট শেখার জন্য এই সাইটটা ফলো করতাম, হচ্ছে এই যে W3 স্কুল যেটা এটা, এবং আপনাদের ক্লাসটাও আমরা এই সাইটটা ফলো করেই নিব। কিন্তু এই সাইটের চেয়েও বেশ ইন্টারেক্টিভ কিছু ইয়ে আছে যদি আমি এই সাইটগুলোতে যাই। তবে এইটা W3 স্কিল যেটা হচ্ছে বিগিনারদের জন্য খুবই হেল্পফুল, মানে যারা একবারে নতুন তাদের জন্য খুবই ভালো। তাছাড়া আপনি জাভাস্ক্রিপ্ট ইনফো আছে, যদি আমরা এই সাইটটাতে যাই, এখানে আসলে দেখবেন যে এখানে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ একটা পার্ট আছে, আহ, তারপরে ডকুমেন্ট একটা পার্ট আছে, তারপর হচ্ছে কি অ্যাডিশনাল আর্টিকেলস, আরো কিছু অ্যাডিশনাল বিষয় জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে। আপনারা হয়তো জানেন কিনা জানেন না, জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু এখন মেশিন লার্নিং এর কাজও করা যায়। এটা অনেক আপডেট হচ্ছে তো। হ্যাঁ, মানে জাভাস্ক্রিপ্টটা ডে বাই ডে আপডেট হচ্ছে আর কি। ঠিক আছে, তো আমরা যদি আমরা হয়তো এখানে যত টপিকস আছে এত টপিকস হয়তো আমাদেরও কভার করা সম্ভব না এই 20 ক্লাসে। তো আমরা যদি শুরুতেই যদি একটু দেখি, এখানে প্রথমে আছে ইন্ট্রোডাকশন, এখানে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছু বলা আছে, ম্যানুয়াল, কোড এডিটরস, ডেভেলপার কনসোল, এরপরে আছে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল, তাই না? এইখানে আমরা যদি একটা একটা টপিক ধরে ধরে আগাই, যদি বুঝে বুঝে আগাই, তবু আমরা কি অনেক কিছু শিখে ফেলতে পারবো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দ্বিতীয় সাইডটা কি আছে আমরা যদি এখানে একটু যাই, এখানে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে এই জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি দিয়ে তৈরি করা বিভিন্ন
অ্যাপ্লিকেশনের একেবারে পূর্ণাঙ্গ গাইডলাইন এখানে মোটামুটি পাওয়া যাবে। আপনারা চাইলে এখান থেকেও কোনো একটা গাইড, আমি এখানে একটু যদি ক্লিক করি, এখানেও দেখেন সে একেবারে জাভাস্ক্রিপ্টের শুরু থেকে বেশ কিছু বিষয় একেবারে ধাপে 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 ধাপে, যারা কোর্সে ভর্তি হওয়ার আগেই হয়তো চিন্তা করে বসে আছেন আমার নোট দরকার, আমার লেকচার দরকার, তাদের জন্য এই বিষয়গুলো আগে আমি রেডি করে রাখছি। ঠিক আছে, যে আপনি যদি এখানে সিরিয়ালি দেখতে থাকেন, হ্যাঁ, দেখবেন আপনার জন্য এরা নোট রেডি করেই রাখছে, আপনার কষ্ট করে নোট তৈরি করাও লাগবে না। আর এভাবে দেখার তো ধৈর্য হয় না, এটাই হচ্ছে হ্যাঁ, সবথেকে বড় এইটাই সমস্যা। তো, এই জন্যই তো আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি হওয়া। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই সাইডটা থেকে শুরু করি। প্রথমে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? হ্যালো ওয়ার্ল্ডে একটু ক্লিক করি। এই হ্যালো ওয়ার্ল্ডটা আমি যদি প্রিন্ট দিতে চাই, তাহলে আমাকে দেখেন এখানে এই যে এটা কি এইচটিএমএল কোড না এগুলো? জি জি HTML তার মধ্যে একটা স্ক্রিপ্ট, এটা একটা ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ। শেষ। এখানে অ্যালার্ট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এই অ্যালার্ট হলো একটা মেসেজ বক্স, আমার ডিসপ্লেতে পপ আপ হবে। আচ্ছা, এখন কথা হলো এই এইচটিএমএল কোড আমি কোথায় লিখবো? কারো আইডিয়া আছে? নোটপ্যাডে জি লিখতে স্যার, পারবেন ভিএস কোড। বা রাখবেন। কোড এডিটর যেগুলো আছে স্যার, এই কোড এডিটরে লেখা হয়েছে। যারা এইচটিএমএল সম্পর্কে আগে থেকে একবারই জানেন না, তাদেরকে বলবো তারা একটু এইচটিএমএল সম্পর্কে দেখে নিন। তো আমি যদি এখানে সহজ ভাষায় একটু কোড এডিটর লিখি, কোড এডিটর লিস্ট যদি দেখে এখানে কি কি আসছে দেখেন, সাবলাইম টেক্সট আসছে, নোটপ্যাড প্লাস প্লাস আসছে, আরো এদিকে অ্যাটম আছে, আর অনেকগুলো আছে, তাই না? অনেক কোড এডিটর এখানে আছে, যদি ভিএস কোডটা আসেনি কেন? ই দিয়ে স্যার, মেসেজ দিকে আছে মনে হয়। আছে কি ভিএস কোডটা কি দেখা যায়? আচ্ছা, ভিএস কোড না থাকলে সমস্যা নেই, এখানে সাবলাইম টেক্সট আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, আমরা ভিএস কোডটাও দেখবো, আমার এখানে ভিএস কোড ইনস্টল করা আছে। এখন কথা হলো যে আমি এগুলো কি করে ব্যবহার করবো, তাই না? প্রথমে আমার এটাকে আমার পিসিতে ইনস্টল করতে হবে, তাই না? তো আমি যদি জি নোটপ্যাড প্লাস্টার প্লাস্টার কথা বলি, এটা ডাউনলোড করব কিভাবে আমি? নোটপ্যাড প্লাস প্লাস, তাই না? এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, যারা নতুন তারা একটু ভালো করে খেয়াল করেন, ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। ডাউনলোড হতে মনে হয় একটু সময় নেবে, যেহেতু ইন্টারনেট স্পিড খুব ভালো না। প্রথম দিকে যারা স্যার শিখবে তাদের জন্য নোটপ্যাডটাই সবচেয়ে বেস্ট স্যার। পরবর্তীতে আসলে হ্যাঁ, তখন আমি সাবলাইম আপনাদেরকে বা প্রথম পিএইচপি। দিকে আমি আপনাদেরকে প্রথম দিকে ভিএস কোডটা ব্যবহার না করতে বলবো। আমি মনে করি ভিএস কোডটা প্রফেশনালদের জন্য, বিগিনারদের জন্য ভিএস কোড না। কেন না? ভিএস কোডে আপনাকে অনেক সাজেশন দিবে, ভিএস কোডে অনেক অটোমেশন আছে, যেটা একজন জি স্যার। বিগিনারের জন্য উপকারী না। যেমন আমাদের এখানে কিছুদিন আগে, আপনার এখন এনএসডি এর নাম শুনছেন না? এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, জি জি জি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনের একটা প্রতিষ্ঠান। কার্যালয়, হ্যাঁ। হ্যাঁ, যার কাজ প্রতিষ্ঠান, হলো জি। কি, সারা দেশে যত ট্রেনিং হবে, ট্রেনিংটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়, ইন্ডাস্ট্রি লেভেলের হয়, মানে ইন্ডাস্ট্রি যেমন চাচ্ছে ওই রকম হয়। এই জন্য তারা কি করবে, যে যেখানেই ট্রেনিং দিক, অ্যাসেসমেন্টটা তাদের অধীনে হতে হবে। তারা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রশ্ন সাজায়, অ্যাসেসমেন্ট দেয়। ঠিক আছে, তো সেই অনুসারে আমাদের এখানেও এনএসডি এর অ্যাসেসমেন্ট হয়। তো এই অ্যাসেসমেন্টে আমরা যখন অ্যাসেসমেন্টের দিন তো আমরা এখানে থাকতে পারি না, তো আমরা দেখতে গেলাম যে আসলে কেমন প্রশ্ন হয়েছে। তো প্রশ্ন দেখতে যে আমরা যেটা দেখলাম যে হরিবল যে জিনিসটা, সেটা হলো যে আমাদের স্টুডেন্টরা পিকচার যুক্ত করার জন্য যে এইচটিএমএল ট্যাগ, সেটা তারা লিখতে পারতেছে না। তারপরে লিঙ্ক করার জন্য যে অ্যাঙ্কর ট্যাগ, সেটা তারা লিখতে পারছে, তার যে স্ট্রাকচার, সেটা তারা লিখতে পারতেছে না। কেন সঠিক লিখতে স্যার, পার ভিএস কোডে এটা করলে হ্যাঁ, এটা স্যার কেন সহজে লিখতে চলে পারতেছে আসে, না এর তারা? জন্য পরে নিজে লিখতে গেলে আর পাওয়া যায় না, ভুলে কেন যায়। তারা লিখতে পারতেছে না?
তারা সবাই মানে আমরা যখন শিখাইছি তখন ভিএস কোডে শিখাইছি, যার কারণে ভিএস কোডের আর কোনো কোড মনে রাখার দরকার নেই, খালি এইটুকু মনে রাখলেই হয় যে আমি আমার কোন ট্যাগটা দরকার কোন কাজের জন্য। যার কারণে ওদের কোনো ট্যাগের স্ট্রাকচারই ওদের মনে নাই, যে কোন ট্যাগ কি জন্য ইউজ করতে হচ্ছে। আর পরীক্ষায় তো ওইভাবেই আসছে যে লিখিত অংশে তো ফলাফল যা হবার তাই আমাদের হিউজ একটা স্টুডেন্ট ফেল করে বসলো। যার কারণে আমরা যখন শিখবো তখন এই যে এডিটর গুলোতে অনেক বেশি অটোমেশন আছে বা ইন্টেলিজেন্সি আছে আমরা সেগুলো একটু এড়াই যাব। আমরা এগুলো ব্যবহার করব কখন ব্যবহার করব? যখন আমাদের শিখা শেষ, আমরা যখন এক্সপার্ট এফিসিয়েন্সি লেভেলে বাড়বে। আমাদের যখন আমাদের ইফিসিয়েন্সি বাড়ানোর প্রয়োজন, তখন আমরা এই ইন্টেলিজেন্সি সম্পূর্ণ যে এডিটর গুলো আছে সেগুলোতে আমরা চলে যাব। আচ্ছা, আমার নেট স্পিড কি এতই দুর্বল? অনেকগুলো আসছে, আমি সার্চ দিচ্ছি, অনেকগুলোই আসছে। আচ্ছা, মানুষ যার আসছে আপনি একটু স্ক্রিন শেয়ার দেন তো, যার আসছে। আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম দিক থেকে একটা ডাউনলোড করে ফেলবে প্রথম, এই যে 8.6.7 এটা তার দুইটা নিচে। এটা হ্যাঁ হ্যাঁ এখানে। 8.6.7 হ্যাঁ, ক্লিক করেন। আহ, এই যে ডাউনলোড, হ্যাঁ ক্লিক করেন। ডাউনলোড দিব। হ্যাঁ, ক্লিক করেন। দিচ্ছি, ক্লিক দিয়েছি। হ্যাঁ, এখন ওই যে ওইটার ওই ওপেন ফাইলে ক্লিক করেন, বা ওই যে পাশে যে ফোল্ডার আইকনটা আসছে না, এখানে ফোল্ডার আইকনটা একটু ডান দিকে যান। ফোল্ডার ওই যে দুইটা আইকন আছে, একটা ঝুড়ির মতো দেখা যাচ্ছে, তার আগে আহ, ডিলিট। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, হ্যাঁ এই ফোল্ডার ফোল্ডার ফোল্ডার, এই আইকনে যে ক্লিক হ্যাঁ করেন। ক্লিক করেন। হ্যাঁ। তাহলে কি হলো, আপনার ফাইলটা ডাউনলোড হয়ে কোথায় আছে সেখানে দেখা গেল, তাই না? এখন এটাতে জি, জাস্ট ডাবল ক্লিক করলে ইনস্টল হতে থাকবে। ডাবল ক্লিক করলে ইনস্টল হতে থাকবে, ডাবল ইনস্টল ক্লিক করেন। ইয়েস দিব। ডাবল ক্লিক দিতে ইয়েস আসছে, ইয়েস দিব। হ্যাঁ, ইয়েস দেন। এখন শুধু ইয়েস আর নেক্সট নেক্সট দিয়ে গেলে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ওকে দেন। এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল। এটা কি দেবো? ইয়েস। কি আসছে? an update কি package বলছে is দেখেন তো, available to an update package available, do you want to, এটা আপনাকে মাঝে মাঝে এই মেসেজটা শো করবে। ইয়েস, ইয়েস দিলে আপডেট হতে থাকবে, আর নো দিয়ে নো দেন। নো নো দিয়ে দিব। দেন, হ্যাঁ নো দেন। জি, এখন এটা আপনি ক্লোজ করে দেন তো, এই যে এখানে ক্লোজ করে দেন পেজটা। উপরে উপরে ক্লোজ বাটনে ক্লিক করেন। এখানে একটা ইয়ে আসলো। এই যে নোটপ্যাডের উপরে যে ক্লোজ বাটনটা আসছে, ওইটা না, এটা তো আপনার ইয়ে চলে যাবে। এইটা এটা ঠিক এখানে আছে। না, উপরে ডাইন কোনায়, ডাইন কোনায় যে ওইখানে একবারে আমার, হ্যাঁ আরেকটু উপরে, হ্যাঁ হ্যাঁ আমার এখানে, আরেকটু ওইটা হ্যাঁ উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে যে ক্লোজটা, আপনি কি দেখতে পাচ্ছেন না ক্লোজটা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ক্লোজ ওখানে করে দেখা দেন। যাচ্ছিল না একটা। হ্যাঁ, ক্লোজ করে দেন। জি, এখন আপনি আপনার স্টার্ট বাটনে ক্লিক করে নোটপ্যাড সার্চ দেন। হ্যাঁ, ক্লিক করে নোটপ্যাড লেখেন। একটু ওয়েট করে দেখুন। হ্যাঁ, এখানে দেখেন, এটা ওয়েট ওয়েট ওয়েট, ক্লিক করে নেন। একটা হলো শুধু নোটপ্যাড আর একটা নোটপ্যাড প্লাস প্লাস। যারা নতুন তারা একটু খেয়াল হ্যাঁ করেন যে আপনি যখন ইনস্টল করবেন, করার পরেও কিন্তু নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাস দুটো জিনিস চলে আসবে। নোটপ্যাড যেটা, এটা কিন্তু জি উইন্ডোজের ডিফল্ট, তাই না? জি জি জি, এটা ডিফল্ট। এইখানে একেবারেই ইন্টেলিজেন্সি নেই, আর নোটপ্যাড প্লাস প্লাসে একটু ইন্টেলিজেন্সি আছে। এই জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক করেন, নোটপ্যাড প্লাস প্লাস। এখন দেখেন, যখন আপনি ক্লিক করছেন সাথে সাথে এখানে কি নিউ ওয়ান লেখা আছে না? নিউ ওয়ান আসছে, নিউ হ্যাঁ ওয়ান এই যে। মানে একটা নতুন ফাইল সে তৈরি করে দিচ্ছে। এখন এই ফাইলটা যদি আমরা সেভ করে কাজ করি তাহলে আমি এই ইন্টেলিজেন্সিটা পাবো। আহ, কেন সেভ করে কাজ করব? আমরা নোটপ্যাড দিয়ে এইচটিএমএল এর কোড লিখতে পারি, আমরা নোটপ্যাড দিয়ে ওই যে স্ক্রিপ্ট লিখতে পারি, আমরা নোটপ্যাড দিয়ে পাইথনের কোড লিখতে পারি। কিন্তু নোটপ্যাড আসলে আমাকে কোন কমান্ড কোডের জন্য সাজেস্ট করবে সেটা তাকে বলে দিতে হবে না আমাকে? এই জন্য আমি ফাইলটাকে সেভ করে নেব, ঠিক আছে? আপনি জি, ফাইলে যান, উপরে যে ফাইল লেখা আছে, হ্যাঁ ফাইল, তারপর সেভ অ্যাজ, নিচে সেভ অ্যাজ। এখন কোথায় সেভ করব?
ধরেন এই যে বাম দিকে এখানে ডেস্কটপ লেখা আছে, দেখুন বাম দিকে ডেস্কটপ। এখন এই ফাইল নেমের জায়গায় একটা নাম দেন, ফাইলের নাম লেখেন। ডট, প্র্যাকটিস লিখলাম। হ্যাঁ আগে না না না, ডট ডট এইচটিএমএল, ঠিক আছে, জি, সেভ সেভ। এখন কি ফাইলটা প্র্যাকটিস ডট এইচটিএমএল নামে কোথায় সেভ হয়ে আছে? ডেস্কটপে। ডেস্কটপে। এখন কিন্তু এই ফাইলে যদি আমি এইচটিএমএল কোড লিখতে যাই, তাহলে সে কিন্তু আমাকে কি করবে? সাজেশন দেবে, ঠিক আছে। জি, আপনার কি এইচটিএমএল কোড আগে করা আছে নাকি? একটু একটু করছিলাম, অল্প তাহলে একটু। আপনি এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলেন তো। আমার মনে নাই, হ্যাঁ, একটু দেখছিলাম, ভিডিও শুধু দেখছিলাম, করি নাই। এই যে আচ্ছা সাব দেখাইছে ডক টাইপ, ওইটা আর কি মনে হয় আচ্ছা মনে যদি না ডক থাকে, তাহলে টাইপের। আপনি যে এই যে এইটুকু কপি করে নেন। আমি এই লিঙ্কটা আপনার এই ইসে জুমের চ্যাটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি, মাইক স্যার ওই লিঙ্কে প্রবেশ করে, এই এই কোড অংশটা কপি করে নিয়ে ওখানে হ্যাঁ। পেস্ট করে দেন। পাঠিয়ে দেবো। তো চ্যাট বক্সে কিছু আসে নাই তো এখন। ডিসি পেয়ে যাবেন, চলে যাওয়ার কথা তো দেখুন। চ্যাট বক্সে তো আসছে, আপনি তো পাচ্ছেন না। আমার কি শেয়ার কি বন্ধ করে দিতে হবে? না, শেয়ার বন্ধ করা লাগবে কেন? চ্যাট চ্যাট বক্সে আসছে তো, হ্যাঁ মেসেজ। আপনি আবার চ্যাট বক্সে ক্লিক করলে ওখানে দেখবেন জাভাস্ক্রিপ্ট ইনফরমেশন হ্যালো। আর নাই যে একটু পারে সে শেয়ার। জি, আমি এখানে কপি করব, তো আমি তো মোবাইলে দেখছি আর ইয়াতে দেখতেছি, তাহলে আমি কিছু টাইপ করতে হবে, একটু টাইপ করতে সময় লাগবে। আপনি ওই এসে যান, আপনার ব্রাউজারে যায় জাভাই ইনফো লেখেন, হ্যালো। ব্রাউজারে? হ্যাঁ হ্যাঁ, জাভা 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 স্ক্রিপ্ট দিতে হবে ভাই, আমি বলবো বলে। হ্যাঁ হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট। এইবার ক্লিক করে, জি এটা। নিচে আসেন, নিচের দিকে আসেন। জাভা ওই যে ফান্ডামেন্টাল দেখেন লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। হ্যালো, হ্যাঁ ক্লিক করে হ্যাঁ, এটা। এটা কপি করে নিয়ে যান। আপনার হ্যাঁ, এটা বড় করেন, আপনার নোটপ্যাড ওই যে বড় করেন। জি। হ্যাঁ, মানে স্ক্রিনটায় যায় আপনার কন্ট্রোল প্লাস দিয়ে এটা বড় করেন, অথবা হ্যাঁ, হুইল ঘোরান। মানে যে ফন্টের যে সাইজ ছোট ছোট আসতেছে এটার কথা বলতেছি আপনার নোটপ্যাডে। কন্ট্রোল প্লাস দিচ্ছি তো, হচ্ছে না? হচ্ছে না। কন্ট্রোল জুম আউট আছে, ওইটা দিচ্ছি। কন্ট্রোল ধরে মাউসের যে হুইলটা আছে ওটা ঘুরালেই স্যার জুম হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ, বড় হচ্ছে, হ্যাঁ। থাক থাক, আর লাগবে না, ওই আচ্ছা এবার দেখেন, এটা কিন্তু আমার এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার, তার ভিতরে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং স্ক্রিপ্ট ট্যাগ শেষ, তার ভিতরে যে জি। কোডটা বসবে এটাই হলো তো আমার জাভাস্ক্রিপ্ট কোড। তাহলে আমি জাভাস্ক্রিপ্ট কোড কিন্তু এইচটিএমএল ফাইলের ভিতরে ব্যবহার করতে পারতেছি, কিন্তু ব্যবহার করার পূর্ব শর্তটা কি আমার?
স্কিপ ট্যাগ লিখতে হবে স্যার। স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে। এখন যদি এই ফাইলটা রান করি তাহলে কি আসবে? হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। বিফোর দ্য স্ক্রিপ্ট, আফটার দ্য স্ক্রিপ্ট, এই লেখাটা ওয়েব পেজে দেখা যাবে। আর হ্যালো ওয়ার্ল্ড একটা মেসেজ আমার কি পপ আপ হবে, তাই না? এই ফাইলটা রান জি, করেন তো, কিভাবে রান করবেন? রান করবো কিভাবে? এই রানে যান, ওই যে রানে যান তো, রান ওই যে উপরে উপরে যেখানে, যান। হ্যাঁ এইদিকে ডান দিকে আসেন, রান পাওয়া যাবে। প্রথম হ্যাঁ, অবস্থায় রান ক্লিক করবে না ক্লিক স্যার, করেন। অনেক সেটিং এর ব্যাপার আছে। ওখানে যেখানে সেভ হচ্ছে সেখান থেকে ডাবল ক্লিক করে এখানে ব্রাউজার কি ওপেন কোনো করে দিলে ব্রাউজারের হয়ে যাবে। নাম দেখা যায়? এখানে গেট কিন্তু কোনো পিএইচপি ব্রাউজার হেল্প। দেখা যাচ্ছে না, তার মানে এখান থেকে আমরা সরাসরি ভাবে রান করতে পারবো না। আপনি এটা একটু মিনিমাইজ করে আপনার ডেস্কটপে চলে যান, যেখানে সেভ হয়েছে স্যার ওখানে এটাকে সেভ যেখানে করতে সেভ হবে, সেভ করে হয়নি। রাখছেন। এই যে আপনার সেভ নিচে প্র্যাকটিস আছে না? হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ, ওয়েট করেন, আগে ক্লিক করেন না। আপনার এখানে প্র্যাকটিস লেখাটা একটা ক্রোমের আইকন দিয়ে আসছে, তাই না? জি। অন্যরা কিন্তু তৈরি করলে ক্রোমের আইকন দিয়ে নাও আসতে পারে। কেন নাও আসতে পারে? আমি যে ব্রাউজিং সফটওয়্যারটা ইউজ করি ওইটাই দেখাবে। না, আবার আপনার করে দেওয়া লাগবে। কম্পিউটারে যে ব্রাউজিং সফটওয়্যারটাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে দেওয়া আছে, মূলত সেই ব্রাউজারের আইকনটাই এখানে শো করবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ডিফল্ট ব্রাউজার, যে আমি যদি মাইক্রোসফট ইজ কিংবা ফায়ারফক্স, এটাকে আমি যদি মানে ডিফল্ট করে রাখেন তাহলে এখানে আইকনটা ডিফল্ট ওইটারই করি। আসবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে ঠিক আছে, পারছি। এখন এখানে ডাবল ক্লিক করেন, করলেই কিন্তু ফাইলটা ওপেন। আর ফাইলটা সেভ করা নাই স্যার, নোটপ্যাডটা সেভ সেভ করা হয়নি। কোনো কিছু আসছে? এখন এখন ওইখানে ব্রাউজারে যান, একটু রিলোড দেন। আসছে এবার? দিস পেজ সেজ হ্যালো ওয়ার্ল্ড। আসছে তো এবার, না? জি স্যার, ওকে আসছে। দেন। তাহলে আমরা কিন্তু এই এইচটিএমএল পেজ বা জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখার জন্য কোড লিখবো এক জায়গায়, আর আউটপুট দেখবো কি আরেক জায়গায়। অন্য যারা জায়গায়। নতুন তাদের জন্য এই বিষয়টা খুবই কনফিউশন মনে হবে, যেটা কিভাবে হচ্ছে, এবং অনেকের হয়তো সময়ও লাগবে। একটু ভালো করে খেয়াল করেন যে আমরা কোড লিখবো কোথায়? নোটপ্যাড প্লাস প্লাসে। এডিটরে, সেটা নোটপ্যাড প্লাস প্লাস হতে পারে, ভিএস কোড হতে পারে, সাবলাইম টেক্সট হতে পারে। আর আমরা আউটপুট দেখবো কোথায়? ব্রাউজার। ডিফল্ট ব্রাউজারে। আমরা আউটপুট দেখবো ব্রাউজারে। সেটা আমি যে ব্রাউজারে খুশি আমি সেই ব্রাউজার ব্যবহার করতে পারি। ঠিক আছে? জি। ব্রাউজার তো চেঞ্জ করা যাবে না, ডিফল্ট ব্রাউজার হিসেবে দেখা যাচ্ছে আমি একটা ব্যবহার করতেছি এখন। যাবে আচ্ছা, যাবে ভাই। যাবে যাবে যাবে। ওই যে 2 নম্বরে দেখেন অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটা আছে ওটা কপি করে যে কোনো ব্রাউজারে দিলেই যে ব্রাউজারে দেবেন ওই ব্রাউজারে ওখানে ওপেন হয়। আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে না, আমি ভিএস কোডটা ওপেন করছি, তার কারণে আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করা নাই। ঠিক আছে, জি, দেখতে হচ্ছে। আমি এখানে একটা নতুন ফাইল নিই, যেটার নাম দিলাম class1.html। আমার এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা এখানে রেডি হয়ে গেছে, তাই না? আচ্ছা, রেডি হওয়ার পরে আমি এখানে জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমাকে লিখতে হবে ওইগুলো। কেন আমরা ভিএস কোড ইউজ করবো না বুঝতে পারছেন? হ্যাঁ। এই যে আমার কিন্তু অ্যালার্ট লিখতে হয় নাই, সে আগেই, অ্যালার্ট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই জন্যই কিন্তু অ্যাসিড। আমার কি, আমি এটা ব্যবহার করব। এখন এটার আউটপুট আমি কিভাবে দেখবো? সেভ করতে হবে আগে। সেভ তো আমি করছি। ব্রাউজিং এ আমি সেভ করছি হচ্ছে কোথায় সেভ করছি, আমি যে এখানে, আমার এখানে দেখেন কি আসছে, এটা মাইক্রোসফট এজ এর সাইন চলে আসছে না? কেন এজ এর সাইন আসছে? তার কারণ আমার দেখতে এখানে পাচ্ছি না। ডিফল্ট ব্রাউজার দেখা যাচ্ছে না তো। এজ, তাই না? আমি ফায়ারফক্সে দিলাম।
দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ দেখছি। ক্লোজ করে দিলাম। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার আপনার এটা কি উইন্ডোজ 7 স্যার? না না এখানে কি লাইভ সার্ভার চালু হচ্ছে স্যার আপনার এটাতে? না, আমার এটা লাইফ সার্ভার। আমিও স্যার এই প্রবলেমে পড়ছি, আমার উইন্ডোজ 7 টেস্ট করে স্যার লাইভ সার্ভার এটা আসছেই না, ইনস্টল হচ্ছে না। না, আমি এটা লাইফ সার্ভার দেইনি, আমি ট্রাই করে দিচ্ছি। ও, আচ্ছা, এখন আমরা আবার একটু এখানে যদি আসি, এই জায়গাতে ওরা আরো কিছু বলছে, মডার্ন টাইপ এগুলো টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট, এটা একটু দিতে হবে। তারপরে যদি আমি এক্সটার্নাল স্ক্রিপ্ট, এটা পরে দেখবো আমরা এক্সটার্নাল স্ক্রিপ্ট কিভাবে ব্যবহার করে, এটা আমরা পরে দেখবো। চলে আসছে তুমি। হ্যাঁ, আপা কোড স্ট্রাকচার, জাভাস্ক্রিপ্ট শিখো, জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট শেখো, শেখো অনলাইন ক্লাস, শেখো অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস শেখো, অনলাইন ক্লাস। আমরা একটু এখানে আমরা আরেকটা সাইটের কথা বলছিলাম না, এই যে W3 স্কুল, হ্যাঁ এইখানে একটু W3 W3 স্কুল। হ্যাঁ, আমরা একটু এইখানে আসি, এইখানে এসে জেএস এই আউটপুট যেটা আছে এইখানে আসি। এই জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখার জন্য বেশ কিছু পদ্ধতি আছে। হ্যাঁ, একটা পদ্ধতি তো আমরা দেখলাম, দেখলাম না, আমরা কোনটা দেখছি আমরা এখান থেকে? ডিফল্ট ব্রাউজারে হয়। অ্যালার্ট স্যার, অ্যালার্টটা দেখছি। অ্যালার্ট এখানে পয়েন্ট। উইন্ডো ডট অ্যালার্ট আছে। আমাদের বর্তমান সময়ে এই উইন্ডোটা দিতে হয় না, ও নিজে নিজেই বোঝে যে এটা উইন্ডোতেই যাবে, শুধু অ্যালার্টটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে মোটামুটি 4টা পদ্ধতি আছে আউটপুট দেখার জন্য। জাভাস্ক্রিপ্টের আমি যে কোডটা লিখছি সেই কোডের আউটপুট দেখার জন্য কয়টা পদ্ধতি আছে? 4টা চারটে। পদ্ধতি। তার মধ্যে একটা আমরা দেখে ফেলছি, অ্যালার্ট। উইন্ডো ডট অ্যালার্ট না, আমরা শুধু অ্যালার্ট দিলেও কাজ করবে, যেটা আমরা দেখলাম ইতিমধ্যে। তাহলে অ্যালার্ট কেন দেই আমরা? পপ আপ নোটিফিকেশনের জন্য। কোনো নোটিফিকেশন বা কোনো ওয়ার্নিং, এরকম কোনো মেসেজ পপ আপ করার জন্য আমরা কি করি? অ্যালার্ট। অ্যালার্ট অ্যালার্ট। দেয়। আর ইনার এইচটিএমএল, এটা আমরা সবার শেষে দেখবো। এই ইনার এইচটিএমএল দিয়ে কি করে, ওই যে আমরা শুরুতে যে এক্সাম্পল গুলো দেখাইলাম না, যে আদার্সে ক্লিক করার পর আহ, নতুন একটা ইনপুট ফিল্ড চলে আসে। জি স্যার। তার মানে কি, জাভাস্ক্রিপ্ট কালার। কোডের আউটপুটটা একটা এইচটিএমএল ফর্মের ভিতরে বসানো হয়েছে না? জি স্যার। আবার আমরা ওই যে অনেক সময় কোনো ওয়েবসাইটে একটা নির্দিষ্ট জায়গায় ক্লিক করলে ছোট্ট করে একটা মেসেজ লাল রঙে চলে আসে, তাই না? ওইটা একটা নির্দিষ্ট এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আসে। তো কোনো এইচটিএমএল এলিমেন্টের মধ্যে লেখার জন্য বা কোনো এইচটিএমএল এলিমেন্টের তথ্য অ্যাক্সেসের জন্য আমরা ইনার এইচটিএমএলটা ব্যবহার করব। তো ওইটা আমরা আরো পরে দেখবো ইনার এইচটিএমএলটা। আমরা এখন ডকুমেন্ট ডট রাইটটাতে চলে আসি। আমরা এখানে যদি সরাসরি এই আমাদের যে এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনের উপরে যদি আমরা কিছু লিখতে চাই, তাহলে আমরা ব্যবহার করব কোনটা? ডকুমেন্ট ডট। ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, সেমিকোলন এটা দিলেও হয়, না দিলেও কাজ করে। এটা আবার আসলো কেন? পপ আপ বক্স কি অ্যালার্ট তো আছেই স্যার, নেই সেভ করা। এই মেসেজটা আবার কেন দিল? স্যার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে এখানে। যে আসছে। এটা মূলত উপর থেকে নিচে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। আগে আমার এই অ্যালার্ট লেখাটা আচ্ছা আছে, হ্যাঁ। এই জন্য আমার কি হয়েছে, আগে
এবার আমি অ্যালার্ট লেখাটা কমেন্ট করে দিলাম বা অ্যালার্ট লেখাটা আমি ডিলিট করে দিলাম, সেভ দেই। এখন আর এবার আসবে আমি না। ব্রাউজারে আসি, রিফ্রেশ করি। এখন আর অ্যালার্ট আসছে? না, আসে না। আসে না। সরাসরি আমার লেখাটা কোথায় বসছে? ডিসপ্লেতে বসে গেছে। স্ক্রিনে চলো। তাহলে আমার কিন্তু জাভাস্ক্রিপ্ট ক্লাস কিন্তু আমার শুরু হয়ে গেছে, তাই না? স্যার জি যে আমার জাভাস্ক্রিপ্টের আউটপুটটাকে যদি আমি পপ আপ আকারে দেখতে চাই, মেসেজ আকারে দেখতে চাই, তাহলে অ্যালার্ট। আর যদি সরাসরি পেজের মধ্যে দেখতে চাই তাহলে ডকুমেন্ট হ্যালো রাইট। ওয়ার্ল্ড। কমেন্ট আর যদি কোনো এইচটিএমএল এলিমেন্টের মধ্যে দেখতে চাই তাহলে ইনার 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 এইচটিএমএল। তাহলে বাকি রইলো কি আমার? কনসোল কনসোল ডট কনসোল লগ। লগ। এটা কেন? এটা কনসোল স্ক্রিন ক্লিয়ার করার জন্য। এইখানে কি লাগবে? ব্রাউজার রাইটিং টু দা ব্রাউজার কনসোল ইউজিং কনসোল ডট লগ, তাই না? জি কনসোল ডট লগ। পিসির উইন্ডো যেটা আছে এটা হলো যে এইটা ওয়ান সবচেয়ে কমান্ড। বেশি প্রয়োজন হয়। কোড ডিবাগিং সম্পর্কে ধারণা আছে আপনাদের? জি স্যার ভুল ধরা স্যার, যেটা ডিবাগ। ভুল ত্রুটি নির্ণয়। হ্যাঁ, ভুল ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে কনসোল ডট লগটা আমাদের খুবই বেশি প্রয়োজন হয়। যেমন কোন একটা আমার যে প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছে, এক্সিকিউশনের সময় কোন একটা নির্দিষ্ট ফাংশন কি আসলেই কল হচ্ছে কিনা, হ্যাঁ, আমার কোন একটা নির্দিষ্ট কোড সেগমেন্ট আসলে এক্সিকিউট হচ্ছে কিনা, সেটা টেস্ট করার জন্য আমরা ওই কোড সেগমেন্টের মধ্যে এরকম কনসোল ডট লগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যে মেসেজটা দিতে চাই, ঠিক আছে, সেভ করলাম। আমি এখানে আসি, এখানে কিছু দেখা যাচ্ছে? না, না স্যার, এখানে দেখা যাবে না কিছু। এখানে কিছুই দেখা যাচ্ছে না। তাহলে দেখাটা যাবে কোথায়? আমরা যখন এই ইন্সপেক্ট কোডটাকে করা লাগবে স্যার। ইন্সপেক্ট করব যে আমার কোডের কোথাও ভুল আছে কিনা বা কতগুলো ভুল আছে সেগুলো খুঁজে বের করার জন্য আমার কি করতে হয়? ইন্সপেক্ট করতে হয়। যারা নতুন একটু খেয়াল করেন যে আমার একটা কোড কেন ইন্সপেক্ট করতে হয়, যে আমার কোডের কোথাও ভুল আছে কিনা, আমার কোড লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা ইন্সপেক্ট করে থাকি। ইন্সপেক্ট পাবো কোথায়? রাইট ক্লিক করে এই যে ইন্সপেক্ট, এই ইন্সপেক্টে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আমরা পাবো। তার মধ্যে একটা কিন্তু আছে কি? কনসোল। কনসোল। এই যে কোড এক্সিকিউট কারেক্টলি আসছে, জি এই লেখাগুলো, এই মেসেজগুলো মূলত ব্যবহার করা হয় যে আমার কোডের কোনো একটা নির্দিষ্ট ফাংশন বা কোনো একটা নির্দিষ্ট স্টেটমেন্ট কারেক্টলি এক্সিকিউট হচ্ছে কিনা সেটা টেস্ট করার জন্য আমার এই কনসোল ডট লগ স্টেটমেন্টটা আমরা ব্যবহার করব বা এই আউটপুট স্টেটমেন্টটা আমরা ব্যবহার করব। এবার আপনারা আপনাদের পিসিতে একটু রান করেন তো বিষয়টা। সে ওই সাইটটা দ্রুত সময়ের মধ্যে লোড করে দিতে পারবে এবং আমার যে যে বিষয়গুলো আমি পছন্দ করি সেই বিষয়গুলো সে আমার সামনে এনে দেবে। বা যেমন আমাদের পাসওয়ার্ড গুলো সেভ রাখা হয় না ব্রাউজারে, হ্যাঁ, এগুলো কিন্তু আমার জি স্যার। কুকিতেই সেভ থাকে, যাতে পরবর্তীতে যখন আমি ওই সাইটে প্রবেশ করি তখন ওইখান থেকে সে কিন্তু ওই কুকি থেকে কিন্তু সে পাসওয়ার্ডটা এনে আমাকে ওই যে পাসওয়ার্ড না দিয়ে লগ ইন করার যে ফ্যাসিলিটিটা সে আমার দেয়। এখন এই কুকি যখন আমরা, এই কুকি আমাদের জন্য খুবই হেল্পফুল। কি জন্য হেল্পফুল? যে আমার সাইট লোডের ক্ষেত্রে মিনিমাম টাইম নিচ্ছে। আবার এই কুকি আমাদের জন্য গলার কাটা। কিরকম? কেউ কোনো হ্যাকার যদি আমার ব্রাউজারের কুকি হ্যাক করতে পারে সে কিন্তু আমার অনেকগুলো পাসওয়ার্ড পেয়ে যাবে। তার মানে আমরা অনেক পাসওয়ার্ড সেভ করে রাখি, সেভ করে রাখি না কুকিতে, যে পরবর্তীতে আমি হ্যাঁ, তাড়াতাড়ি প্রবেশ করা ডিফল্ট যায়। হিসেবে। আচ্ছা, আবার এই কুকিটা আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করি তখন আমাদের জন্য একটু বিরক্তিকর। সেটা হলো কেমন? আমরা কি বলছি যে কুকি হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে সেভ রাখে, যে আমার এখানে আমি কোন পেজের পর কোন পেজে গেছি, আমার কোন পেজে কোন কন্টেন্ট ছিল বা কোন লাইব্রেরি ইউজ করা হচ্ছে, এই বিষয়গুলো সেভ করে রাখে। তো যার কারণে দেখা যায় যে আমার অনেক সময় কোড করতেছি ঠিক আছে, বাট ব্রাউজারে আউটপুটটা দেখতে পাচ্ছি না। তার কারণ হলো যে ব্রাউজার আমাকে আগে কুকিতে যেটা সেভ করা ছিল ওইটা এসে বারবার দেখাচ্ছে, নতুন চেঞ্জটা সে এখন আমার সামনে আইনে দিচ্ছে না। এই একটা সমস্যা আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সময় মাঝে মাঝে ফেস করি। এই জন্য আমরা যেটা করব যে আমাদের
যখন আমরা কোনো কাজ করব তখন আমাদের আউটপুটটা মাল্টিপল ব্রাউজারে একটু চেক করবো। এই ব্রাউজারে যদি কুকির কারণে ইনস্ট্যান্ট চেঞ্জটা না দেখা যায়, অন্য ব্রাউজারে ঠিকই দেখা যাবে। এবং সেই সাথে এটা আরেকটা উপকার আছে যে আপনার ওয়েবসাইটের যে কম্পাটিবিলিটি, মানে আপনার ওয়েবসাইটটা যে বিভিন্ন ব্রাউজারেও ঠিকঠাক কাজ করছে, ফাংশনেট হচ্ছে, সেটাও চেক করা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি জাভাস্ক্রিপ্টের আউটপুট তো আমরা দেখলাম, তাই না? যে আউটপুটটা আসলে 4 ভাবে দেখা যায়, তার ভিতরে 3টা আমরা দেখছি, আর একটা আমরা নেক্সটে দেখবো, এটা সামনে দেখবো। আজকে কি বেশি হয়ে যাচ্ছে নাকি? না স্যার, ঠিকই তো আছে। এরপরে আমরা জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টের কথা যদি বলি, যে আসলে স্টেটমেন্ট কিছু না, জাস্ট একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনকে বোঝায়। স্টেটমেন্ট কি? জাস্ট একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনকে বোঝায়। এখানে লেট এক্স ওয়াই জেড, তারপরে এক্স এর ভিতরে 5, ওয়াই এর ভিতরে 6, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এই 3টা লাইন নিয়ে কি কোনো কনফিউশন আছে, কোনো কথা আছে এই 3টা লাইন নিয়ে? স্যার আপনার স্ক্রিন আসে নাই স্যার। বলছি এই 3টা লাইন নিয়ে কি কোনো কনফিউশন আছে, বলেন তো? তো আমরা জানি না মনে করেন স্যার, একটু দেখান আপনি স্যার। আপনার এই পর্যন্ত যা কিছু শিখছেন তার ভিতরে কারোর সাথে এটার মিল পাওয়া যায়? না স্যার, হয়তো করতাম। কেন, আপনি বীজগণিত করেন নাই? ও আচ্ছা, এটা এই 3টা এক্সাম্পল। আচ্ছা, আমি ভাবছি পূর্বের গুলো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই মিল পাওয়া যায়। মিল এই আছে 3টে না? মিল পাওয়া যায়। যে এক্স এর ভিতরে হ্যাঁ 5 অবশ্যই। রাখলাম, ওয়াই এর ভিতরে 6 রাখলাম, জেড এর ভিতরে হ্যাঁ, এক্স আর ওয়াই যোগ করে রাখলাম। ভেরিয়েবলের মতো কিছুটা। হ্যাঁ, এগুলো আমরা বীজগণিতে পড়ছি না? জি জি, স্যার হ্যাঁ এক্সপ্রেস। পড়ছি তো। তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট কি কঠিন? স্যার সহজ। মোটেও কঠিন না। আমরা আগে যা পড়ছি তাই একটু প্রোগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করবো, তাই না? এই লাইনটা জি আমাদের জি, কাছে নতুন, এই অংশটা আমাদের কাছে কি নতুন, তাই তো? নতুন, হ্যাঁ এই লাইনটা লেট নতুন। এক্স ওয়াই জেড, এই অংশটা হলো আমাদের কাছে নতুন। এই অংশটা অবশ্য আহ আরেকটু সামনে গেলে ক্লিয়ার হবে। আমি এখানে একটু বলে রাখি, যেটা হচ্ছে আমরা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করি, তো সেই সফটওয়্যারে আমাদের বিভিন্ন ধরনের ডাটার ব্যবহার হয়, তাই না? যেমন ধরেন জি জি, একটা স্টুডেন্ট, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে যদি একটা স্টুডেন্ট ফর্ম থাকে, তাহলে স্টুডেন্টের নাম সেখানে শুধু আলফাবেট ক্যারেক্টার থাকে, তাই না? আবার জি স্টুডেন্টের রোল জি সেটা স্যার। একটা পূর্ণ সংখ্যা থাকে। স্টুডেন্টের মার্ক সেটা কি, একটা ভগ্নাংশ যুক্ত সংখ্যা থাকে, তাই না? জি স্যার। এই ফ্লোটিং যে, পয়েন্ট ডাটা। হ্যাঁ, এই যে আমাদের বাস্তব জীবনের যে 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 তথ্যগুলো আমরা ব্যবহার করি, এই তথ্যগুলোর যে ভেরিয়েশন, তার উপর ভিত্তি করে জাভাস্ক্রিপ্ট মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ওই তথ্য রাখার জন্য আলাদা আলাদা ভাবে তাকে চেনার একটা বিষয় থাকে। যে আমি কোনো মেমোরি লোকেশনে শুধু ওই যে নাম, মানে শুধু আলফাবেট রাখবো, কোনো মেমোরি লোকেশনে আমি শুধু পূর্ণ সংখ্যা রাখবো, কোনো মেমোরি লোকেশনে আমি শুধু কি রাখবো, ক্যারেক্টার টাইপ ডাটা ভগ্নাংশ ডাটা রাখবো, তাই না? ভগ্নাংশ। যে আমি ওই মেমোরি লোকেশনে শুধু ভগ্নাংশ রাখতে পারবো, আর কিছু রাখতে পারবো না। আমি একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনে শুধু ক্যারেক্টারই মানে আলফাবেটিক রাখতে পারবো, আর কিছু রাখতে পারবো না। এই একটা রেস্ট্রিকশন আমার সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলোতে কিন্তু এই রেস্ট্রিকশনটা ছিল। কিন্তু জাভাতে ওরকম কোনো রেস্ট্রিকশন নাই। আমি যে ভ্যারিয়েবলের মধ্যে, মানে যে মেমোরি লোকেশনে আমি ক্যারেক্টার আলফাবেটিক রাখতে পারি, সেই ভেরিয়েবলের মধ্যে আমি পূর্ণ সংখ্যা রাখতে পারি, সেই ভেরিয়েবলের মধ্যে আমি আবার কি রাখতে পারি, ভগ্নাংশ ভগ্নাংশ রাখতে পারি। রাখতে পারি। এখন আসলে আমার ওই যে মেমোরি লোকেশন, এই মেমোরি লোকেশনের তো একটা নামের প্রয়োজন, তাই না? জি, এই সেই নামগুলোই হচ্ছে এক্স ওয়াই জেড, এবং তার আগে একটা কিওয়ার্ড আছে, তার নাম লেট। এই লেটটা কেন সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। আগে আমরা আপাতত জেনে রাখি যে আমার এই প্রোগ্রামে 3টা মেমোরি লোকেশন ইউজ হয়েছে, একটার নাম এক্স, আরেকটার নাম ওয়াই, আরেকটার নাম
জেড। ঠিক আছে। জি স্যার। জি স্যার আমরা মেমোরি লোকেশন নিয়ে যদি কথা বলি, ধরেন আমরা তো এখন ওই যে বলি না যে আহ, কত 32 64 এরকম কি কি বলি না ফোনের ক্ষেত্রে, জি স্যার। হ্যাঁ, এ র্যাম এ রম, বি তাই না? সি 32 64। আমাদের একটা হলো র্যাম, তাই না? জি স্যার। আরেকটা কি? রম। রম, তাই না? এই র্যামটাকে কি বলে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস আর মেমোরি স্যার। রমটা রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে যে তথ্যগুলো রাখা হয় সেই তথ্যগুলো বিদ্যুৎ চলে গেলে, মানে পাওয়ার অফ হয়ে গেলে ভ্যানিশ হয়ে যায়। আর রমে যে তথ্যগুলো রাখা হয় সেগুলো পাওয়ার অফ বা অনের সাথে সম্পর্ক না, সেগুলো স্থায়ীভাবে মেমোরিতে কি ঠিক যায়। ডাটা সংরক্ষিত গুলো থাকে। জমা থাকে। যেমন আমরা কোনো অ্যাপস যখন মোবাইলে ইনস্টল করি, ওটাকে মোবাইল বন্ধ করলে হারায় যায়। না, কিন্তু আমরা যখন কোনো মেসেজ বক্স অন করি, মেসেজ চ্যাট করি, পরে আমি যখন ক্লোজ করে দিই, তখন ওটাকে আর ডিসপ্লেতে দেখা যায়? না দেখা যায় না। চলে যায় না? পরবর্তী বা আমরা চলে এটা যায়। কম্পিউটারের এক্সাম্পলটা ভালো দেখা যাবে, বোঝা যাবে যে আমরা যখন ওয়ার্ডে কোনো কিছু টাইপ করি, এই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায়, বা আমরা যখন একটা গান শুনতে থাকি ওই মুহূর্তে যখন বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ আসার পরে কি গানটা কি আবার ওই জায়গা থেকে প্লে হয় অটোমেটিক্যালি? না না, ওইটা একদম আমার ওয়ার্ডের লেখাটা যেখানে লেখা শেষ করছিলাম ওইখান থেকে কি আবার লেখা শুরু হয়? না না, না লেখাটাই স্যার। দেখা যায় না। আবার পক্ষান্তরে আমার যে মাইক্রোসফট অফিস আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, বিদ্যুৎ চলে গিয়ে ওটাকে আনইনস্টল হয়ে যায়? না না, এটা তো ইনস্টল করাই থাকে। ইনস্টল করাই থাকে, তাই না? করাই, জি, করাই থাকে। রমে থাকে যেহেতু। ইনস্টল করাই থাকে। আচ্ছা, তো এটা হলো যে যেটা যেটা হচ্ছে যে র্যাম, যেটা এই র্যামে হলো ক্ষণস্থায়ী ডাটাগুলো থাকে। যেমন আমার ডিসপ্লেতে এখন যা কিছু দেখা যাচ্ছে সবই কোথায় আছে? রমে। র্যামে আছে। হ্যাঁ জি। সবই কোথায় আছে? রমে, র্যামে সরি আছে। রমে আছে। এই যে আমি এটা ভিএস কোডটা ওপেন করলাম, এটা এখন কোথায় আছে? র্যামে আছে। আমি ফোল্ডারটা ওপেন করলাম, এটা এখন কোথায় আছে? র্যামে আছে। রমে আছে। কিন্তু ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, এইটাকে আমি ওপেন করছি, না, এটা আমার কিন্তু র্যামে নেই, এটা কোথায় আছে? যদি মোবাইলের রমে ক্ষেত্রে বলি রম, আর কম্পিউটারের ক্ষেত্রে কোথায় থাকে? সেকেন্ডারি ডিভাইস বা হার্ড ডিস্ক বা এসএসডি, তাই না? জি স্টোরেজ স্যার। ডিভাইস। হ্যাঁ, ওইটা হলো এসএসডি তে থাকে। মোবাইলের ক্ষেত্রে রম, যাই হোক। আচ্ছা, তো র্যামে হচ্ছে আমার এই মুহূর্তে ডিসপ্লেতে যা কিছু দেখা যাচ্ছে তা কোথায় থাকে? র্যামে থাকে। যেমন আমরা যখন একটা বড় মানে 1 জিবির একটা মুভি কোনো প্লেয়ারের প্লে করি, ওই মুভিটা যদি হঠাৎ করে আমরা টান দিই, তো দেখা যায় যে একটু সময় নেয় না আসতে? জি অবশ্যই, স্যার, হ্যাঁ। সময় নেই। একটু সময় নেয়। কেন সময়টা নেয়? যে ওই আমি আসলে ওই মুভির যে অংশটা দেখতে চাই ওই অংশটা এখনো র্যামে কি আসে নাই, এখনো সে কোথায় আছে? রমে হার্ড আছে। ডিস্কেই রাখা আছে। আমার র্যামের জায়গা যত বেশি হবে, আমার ডিসপ্লেতে একই টাইমে বিভিন্ন অ্যাপ্লিকেশন তত বেশি রান করা যাবে। যেমন বিভিন্ন গেম রান চালাইতে গেলে আগেই বলেন আপনার র্যাম এত হইতে হবে। জি। কেন জি বলে? স্যার। কেন বলে? তার কারণ হলো যে ওই গেমটা অনেকগুলো লোড করার জন্য যে পরিমাণ কম্পোনেন্ট একসাথে লোড করতে হবে, ওই লোড করার জন্য আসলে 8 জিবি বা 16 জিবি র্যামের নিচে হবে না। আমি হবে এত না। কথা বলার কারণ হলো যে এই মেমোরিটা বোঝানো, যে আমার যখন কোনো অ্যাপ্লিকেশন রান হয়, ওই অ্যাপ্লিকেশনের যে ডাটাগুলো আমি দেখতে পাই, ওই ডাটাগুলো আমার ইনিশিয়ালি কোথায় থাকে? প্রথম অবস্থায় এই র্যামে এনে কি করা হয়? লোড করা হয়। লোড করা হয়। লোড। এখন একটা র্যাম যদি আমার 1 মেগাবাইট হয়, ঠিক আছে, ধরলাম 1 মেগাবাইট, তাহলে এখানে মূলত 1024টা কিলোবাইট আছে, তাই না? এর প্রত্যেকটা 1 1 কিলোবাইট এক একটা লোকেশন। এখন আমার এই কম্পিউটারে একসাথে এই উইন্ডোজ এক্সপ্লোরারটা আছে, আমার এই যে ক্রোম ব্রাউজারটা আছে, আমার ফায়ারফক্স আছে, আমার ভিএস কোড আছে, আমার এখানে
আর একটা আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন রান করা আছে। তাহলে আবার আমি এখানে বলতেছি যে আমার কি জন্য বললাম আমরা যে জাভাস্ক্রিপ্টের 3টা ভেরিয়েবল এক্স ওয়াই জেড, এরাও তো আমার এই র্যামের মধ্যেই আছে, তাই না? জি। তাহলে আমার কোন লোকেশনে কোন ভ্যালু আছে এটা বোঝার জন্য এই লোকেশন গুলোর একটা নাম দেওয়া প্রয়োজন না? অবশ্যই। জি সেই স্যার। নামগুলোই হলো এক্স ওয়াই জেড, যেটাকে আমরা কি নামে ডাকতেছি? ভেরিয়েবল বলতেছি। কি বলতেছি আমরা? ভেরিয়েবল। ভেরিয়েবল বলতেছি। অ্যাড্রেসটা এই সিলেক্ট এক্স করার ওয়াই জন্য। জেড এটা মূলত ভেরিয়েবল। এটা দ্বারা কি বোঝায়? মেমোরি লোকেশনের এক একটা নাম। ক্লিয়ার বিষয়টা? অ্যাড্রেস। মেমোরি লোকেশনের এক একটা জি স্যার। নাম, তাই তো? এখন এর আগে আবার লেট কেন? কনফিউশন লাগে না যে এর আগে আবার লেট কেন? জি স্যার। এই লেট কেন? এখানে মূলত একটা ভেরিয়েবলকে 3 ভাবে ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে লেট দিয়ে, আরেকটা হচ্ছে ভি এ আর দিয়ে, আরেকটা হচ্ছে সি ও এন এস টি দিয়ে। কোনটা কোন কাজে ব্যবহার হয় সেটা আমরা একটু পরেই দেখবো, বা আমরা নেক্সট ক্লাসে দেখবো। মূলত এক্স ওয়াই জেড এগুলো একটা ভেরিয়েবল বা এগুলো একটা মেমোরি লোকেশনের নাম, যেখানে আমরা বিভিন্ন তথ্য রাখবো। যেমন এখানে এক্স এর ভিতরে 5, ওয়াই এর ভিতরে 6, আর জেড এর ভিতরে কি করা হয়েছে? x+y। এক্স প্লাস ওয়াই যোগ করে রাখা হয়েছে, তাই না? আমরা যদি এই কোডটা একটু রান করতে চাই, ধরেন এটা এখন আমি যদি এটা সেভ দেই, সেভ দিয়ে আমি ওই ফাইলটা একটু যাই, স্যার রিলোড দেই, দেখা যাচ্ছে না। আউটপুটে আমি কি পাবো বলেন তো? একটু খেয়াল করেন, এই কোডটা লিখলাম, সেভ করলাম, এবার আমি ব্রাউজারে কি পাবো? ওই যে ফিউচার এক্স প্লাস ওয়াই যোগ করার পরে যে ফলাফলটা আছে ওইটা পাবো। ওইটা পাওয়া যাবে। ফলাফলটা আমরা পাবো, তাই না? জি জি। জি স্যার। আর কেউ জি আছে নাকি? স্যার। আমরা কি পাবো আউটপুটে? ফলাফল পাবো এক্স ওয়াই জেড। আর না, কেউ আছে? কনসোল লক করা হয় না। কনসোল লক করা হয় না, কিছুই তো পাবো না। গুড, আমরা আসলে আউটপুটে কিছুই পাবো না। কেন পাবো না? কারণ হলো যে আমরা এইটা এক্স আর ওয়াই যোগ করে জেড এর মধ্যে রাখছি, কিন্তু আমরা আউটপুট পাওয়ার জন্য আমাদের কয়টা স্টেটমেন্ট ছিল যেন? 4টা, তাই না? এর কোনোটাকে আমরা এখানে ইউজ করছি? করে না নাই। স্যার আপনার কোড দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্যার শুধু ওই যে ব্রাউজারটাই দেখা যায়, আর কিছু দেখা যায় না। এখন দেখা যায় তো, না? জি স্যার, দেখা আচ্ছা, যায়। আমরা এক্স ওয়াই জেড এর মধ্যে মান রাখলাম, কিন্তু এটাকে আমরা আউটপুটে দেখার জন্য আউটপুটের যে স্টেটমেন্ট কোনোটাকে আমি ইউজ করছি? নাই, করি নাই। এই জন্যই তো আমি আউটপুটে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি এখন জেড সেভ দেই, ব্রাউজার রিলোড দেই, আসছে 5/11। জি স্যার। আচ্ছা। আর এটা যদি আমরা পপ আপ বক্সের মধ্যে দেখতে চাইতাম বা মেসেজ আকারে দেখতে চাইতাম, তাহলে কি করতে হতো? আর অ্যালার্ট alert লিখতে অ্যালার্ট, অ্যালার্ট জেট। ঠিক আছে। জি। আর যদি এটাকে আমরা কনসোলে দেখতে চাইতাম, তাহলে কনসোল ডট লগ। এই যে কনসোলে 11 চলে আসছে, তাই না? আচ্ছা, এটা একটু সুন্দর করে লেখা যায় না? যে ধরেন আমাদের এরকম একটু মেসেজ আকারে লিখতে চাই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এরকম। এই
আসছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 11। জি আসছে। আমরা আরেকটু যদি এরকম করে লিখতে চাইতাম যে এরকম করে না, যে এক্স প্লাস ওয়াই। পেন তো এবার স্যার শুধু মানগুলো প্রকাশ দেখাবে স্যার, এক্স ওয়াই দেখাবে না। 5 যোগ 6 সমান 11, তাই না? জি স্যার। তাহলে আমরা মেসেজটা সুন্দর করে লেখা শিখলাম, যে আমরা যে ফলাফল প্রিন্ট দেবো সেই প্রিন্টের ক্ষেত্রে আমরা সেটাকে একটু কি সুন্দরভাবে উপস্থাপন করে শিখলাম, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে আপনারা এইটুকু প্র্যাকটিস করেন, পরে নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে আগাতে থাকবো, কেমন? স্যার ক্লাস কি আজকের মতন শেষ স্যার? হ্যাঁ, আজকে শেষ করতে যাচ্ছি। স্যার ওই আমাদের হাজিরা হাজিরা আমি লিঙ্ক ক্রিয়েট হইলে গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ?